প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এসপি হসপিটাল আপনার স্বাস্থ্য দেখবার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার ফাহিম আহমেদ রূপম। দর্শক, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে হাতের আঙ্গুলের কিংবা পায়ে ব্যথায় ভুগেন, কিংবা বিছানা থেকে যখন উঠে হাঁটতে গেলেন তখন দেখলেন যে আপনার কোমরে প্রচণ্ড ব্যথা লাগছে, হাঁটার সাথে সাথে ব্যথাটা বাড়ছে। এই ধরনের যারা রোগী আছেন তারা কিন্তু অনেক দিন থেকে এই সমস্যায় ভুগছেন এবং ভাবছেন কি চিকিৎসা নেবেন। বিশেষ করে যারা স্ট্রোক প্যারালাইসিস হয়েছেন তারাও কিন্তু একটু দ্বিধান্বিত আছেন। এই যে বিভিন্ন ধরনের ব্যথার রোগী অনেক দিন থেকে ব্যথায় ভুগছেন, এই রোগীদের আধুনিক চিকিৎসা কি, এটি জানাবো আজকের এই অনুষ্ঠানে। দর্শক, হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন খ্যাতিমান বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আসুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। উপস্থিত আছেন ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির অ্যাসোসিয়েট প্রফেসর এবং এসপি হসপিটালের চিফ কনসালটেন্ট ডাক্তার এস চক্রবর্তী। ডাক্তার চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা টিভি কলে যে নাম্বার আসছে সেই নাম্বারে ফোন করবেন। আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে, ব্যথা নিয়ে যারা ভুগছেন তাদের কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে ফোন করবেন। আমাদের আজকের অতিথি ডাক্তার এস চক্রবর্তী সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আসুন আজকে আমাদের আলোচনাটা শুরু করি এবং আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। ডাক্তার চক্রবর্তী, যেটা বলছিলাম যে এই সকাল হলো, বিশেষ করে শীতের সকাল, অনেকেই কিন্তু প্রবীণ বলেন কিংবা নবীন বলেন, দেখা যাচ্ছে হাতের আঙ্গুলে ব্যথা, কোমরে ব্যথা, এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। যে কোমর ব্যথা রোগীগুলা, যেটা যে কেন কোমর ব্যথাটা হচ্ছে, আমরা ব্যাক পেনকে যদি আমরা ডিফাইন করি তো দুটা কারণে মূলত ব্যাক পেন হয়ে থাকে। একটা মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। দেখবেন ব্যাক পেন রোগীরা কিন্তু সাফার করছে বছর পর বছর। তো যেটা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে যে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান, মানে কোমর ব্যথা রোগীরা আসলে এতিমের মতো। আসলে কোথায় যাবে? কোমর ব্যথা নিয়ে তারা কি করছে? দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে, একটু সাময়িক একটু কমছে, আবার বেড়ে যাচ্ছে। তারপর তো জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাচ্ছে, সেখানে কিছু ওষুধ খাচ্ছে, কিছু ক্যালসিয়াম খাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। অর্থোপেডিক্স প্রফেসরের কাছে যাচ্ছে, সে একই অবস্থা। নিউরোলজিস্ট, নিউরো মেডিসিন, সব জায়গা দাঁড়ে দাঁড়ে। আসলে স্পেসিফিক কোথায় যেতে হবে এইটা কিন্তু এখন পর্যন্ত আমাদের আইডেন্টিফাই নাই বা প্রটোকল নাই। যেমন দাঁতের সমস্যা হলে কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি, চোখের সমস্যা হলে আমরা আই স্পেশালিস্টের কাছে যাচ্ছি, ব্রেনের সমস্যা হলে আমরা নিউরোলজিস্টের কাছে যাচ্ছি। তাহলে ব্যাক পেইন পেশেন্ট কার কাছে যাবে আর কোথায় গেলে সে সঠিক চিকিৎসা পাবে? এই প্রটোকল না থাকার কারণে কোমর ব্যথা রোগীরা কিন্তু বছরের বছর সাফার করছে। কেউ ওষুধ দিচ্ছে, কেউ থেরাপি দিচ্ছে, কেউ ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিচ্ছে, এপিডুরাল দিচ্ছে, বিভিন্নভাবে ট্রিটমেন্ট, লাস্টে অপারেশন করছে, তারপরেও ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা আমরা বলে থাকি, আমি গত 25 বছর ধরে আমি একটা কথাই বলছি যে ব্যাক পেইন পেশেন্টদের ট্রিটমেন্ট করা খুবই সিম্পল এবং প্রোটোকলটা খুবই সিম্পল। প্রথমত যে আমাদের করা উচিত, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে ইজ ইট মেকানিক্যাল অর প্যাথোলজিক্যাল। প্রথমে আমরা মেকানিক্যাল হচ্ছে আমাদের চলাফেরার কারণে, আমাদের ভুল ভ্রান্তির কারণে, আমাদের মুভমেন্টের কারণে বডির বিভিন্ন ধরনের মেকানিক্যালি ডিফল্ট হয়ে যেতে পারে। আমাদের ঠিকমতো পজিশন বা পজিশনিং এর কারণে, ব্যালেন্সের কারণে, বডির ফিটনেসের কারণে। যেমন আমরা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছি, কেউ আছাড় খেয়ে পড়ে যায়, কেউ ভারী জিনিস টানতে গিয়ে ইনজুরি হচ্ছে, বডির ওজন বেড়ে গিয়ে ওবেসিটি হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়েছে, ফলে কি হচ্ছে? আমাদের কোমর উপরে লোড পড়ছে। আর আমাদের মেরুদণ্ডটা কিন্তু কিছুটা কঞ্চির মতো, আমরা সামনের পেছনে ঝুঁকে ঝুঁকে কাজ করছি। তো অলওয়েজ আমরা কিন্তু সামনে ঝুঁকে কাজ করি, ফরওয়ার্ড বেন্ডিং যখন আমরা কাজ করছি, ঠিক আমাদের কোমরের নিচের পোর্শন L4, 5, 5S1, 3, 4 এই জয়েন্টগুলো অতিরিক্ত স্ট্রেচিং হচ্ছে। তো এর একটা ইলাস্টিসিটি থাকে, একটা কুঞ্চি, রাইট, একটা কুঞ্চি যেমন বাঁকা করতে করতে একসময় দেখবেন মিডিলে ফাটল ধরে, ঠিক আমরা সামনে ঝুঁকে কাজ করতে করতে আমাদের ঠিক লাম্বারটা হচ্ছে আমাদের বডির মিডিল, ঠিক ওখানে ফাটলটা ধরে। ওই ডিসগুলা, মানে যে টিউবগুলা থাকে, টিউবগুলা ফেটে যায়, ফেটে গেলে ভিতর থেকে জেলটা লিক করে। এটাকে আমরা বলছি PLID বা মেকানিক্যাল ব্যাক পেইন। এবং অনেক সময় আছাড় খেয়ে পড়ে গেলে হাড় সরে গিয়ে স্পন্ডোলিস্থেসিস যেটাকে বলা হয়, যে হাড় সরে গিয়ে নার্ভে প্রেসার দেয়, সেখান থেকে মেকানিক্যাল, এগুলো সব মেকানিক্যাল। তো মেকানিক্যাল পেনের মধ্যে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে PLID। আমরা যদি একটা ইনভেস্টিগেশন করি, একটা MRI করি কোমর ব্যথা রোগীদের, একটা MRI কিন্তু আমাদের বলে দিচ্ছে যেটা মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। প্যাথোলজি মানে এখানে কোনো প্যাথোলজি মানে টিউমার আছে কিনা, টিবি আছে কিনা, ক্যান্সার আছে কিনা, আমরা কিন্তু MRI দেখতে পাচ্ছি। তাহলে কোমর ব্যথা রোগীদের ফার্স্ট করা উচিত যদি ইনভেস্টিগেশন করতে হয়। না করলে ক্লিনিক্যালি আমরা কিন্তু 99% বুঝতে পারি, কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি যে এটা মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। আচ্ছা, এটা 99%। ডাক্তার চক্রবর্তী, জানতে চাইবো যে ব্যাক পেনের কথা বললেন, আমাদের তো অনেক রোগী ব্যাক পেনে ভুগে,
ওরা কিন্তু প্রথমে এই জিনিসটাকে আমলে নিতে চান না। জি। কোন সিমটম লক্ষণগুলো দেখলে ইমিডিয়েটলি আপনাদের কাছে তারা যাবেন? না দেখেন, কোমর ব্যথা মেরুদণ্ড মানে কি, একটা জাতির যেমন মেরুদণ্ড কি এডুকেশন, দেশের মেরুদণ্ড অর্থনীতি, আমার মেরুদণ্ড কোমর। সো কোমরে আমার একটা ব্যথা হচ্ছে, ফার্স্টলি রোগীর আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য কজ, কেন আমার ব্যথা হলো, আমি শুয়েছিলাম হঠাৎ করে ব্যথা হলো, তাহলে কোনো প্যাথোলজি হতে পারে, আচ্ছা। অথবা মেকানিক্যাল, আমি হয়তো ওভার মানে বেশি কাজ কাম করে ফেলেছি, ওভার ওয়ার্ক করে সেখান থেকে আমার কোমরে কোনো টান লেগেছিল, নিজেই কিন্তু প্রথমত আইডেন্টিফাই করতে পারে, দেন একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারে, যেটা আমরা বলি প্রথমেই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে যেতে পারে। তাহলে কি হবে, মেডিসিন কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কোমর ব্যথা রোগীরা কোনোদিনও ব্যথার ওষুধে সুস্থ হবে না, কোনোদিনও না। আপনি এটি খুব একটা মানে ভালো কথা বলেছেন যে কিন্তু আমাদের রোগীরা কিন্তু এই ব্যথার ওষুধের উপরে নির্ভরশীল। দেখেন পেন কিলার খেয়ে কি হচ্ছে, যদি তার পেন কিলার বেশি খেয়ে ফেলে, তার কিডনির প্রবলেম হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, সে ব্যথার ওষুধ খেতে খেতে গ্যাসের ওষুধ খাচ্ছে, অতিরিক্ত গ্যাসের ওষুধের কারণে ভিটামিন ডি লেভেল কমে যাচ্ছে, এবং অ্যাজমার সমস্যা বেড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। তাহলে যদি প্রথমেই সে ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে যায়, তাহলে যেটা হবে, সে কিন্তু ওষুধ বাদ দিয়ে এক্সারসাইজ শিখিয়ে দিবে। আচ্ছা। অরিজিনাল ফিজিওথেরাপি যেটা থেরাপিউটিক এক্সারসাইজ, যে কোন এক্সারসাইজটা তার জন্য দরকার, এটা কিন্তু একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট 99% ক্লিনিক্যালি সে নিজে অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্ম হয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় যে বেশি, তাহলে একটা এমআরআই করা যেতে পারে, আদার্স কিছু দরকার নাই। একটা এমআরআই বাংলাদেশে কিন্তু আপনি দেখেন কোমর ব্যথা রোগীরা অনেক টেস্ট করছে, প্যাথোলজিক্যাল টেস্ট হচ্ছে, রক্ত টেস্ট করে কোমর ব্যথা কোনোদিন ধরা পড়বে না, রক্ত টেস্টের সাথে কোমর ব্যথা কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা দেখেছি যে কোমর ব্যথা রোগীরা প্রচুর পরিমাণে রক্ত ব্লাড টেস্ট করে আসছে। আচ্ছা, এক্সরেতেও কিছু ধরা পড়ার কথা না, কারণ সেখানে কোনো ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি নাই। আচ্ছা, এক্সরে আমরা কখন করব, যখন আমি দেখতে চাচ্ছি যে সেখানে কোনো ফ্র্যাকচার আছে কিনা, হাড় ভেঙে যাওয়ার পসিবিলিটিস আছে কিনা, দেন আমার এক্সরে লাগতে পারে। কিন্তু দেখলাম যে তার কোনো হিস্ট্রি নাই, তাহলে কি এটা ডিসপ্রলাপস হতে পারে, অথবা মানে যেটা আমরা বলছি যে তার টিউমার টিবি ক্যান্সার থাকতে পারে, তাহলে এমআরআই কিন্তু ধরা পড়ে যাচ্ছে। সো ফার্স্টলি আমরা একটা এমআরআই করতে পারি যদি আমরা ইনভেস্টিগেশন করার প্রয়োজন মনে করি। এমআরআইটা করলে রোগীর কনফার্ম হয়ে গেল তার কি কারণে ব্যথাটা হচ্ছে, আচ্ছা, ওই সমস্যাটা সমাধান। এমআরআই পরীক্ষা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভয় থাকে যে একটা যন্ত্রের ভিতরে ঢুকে যাব, অনেকক্ষণ ধরে থাকবো, অনেক আওয়াজ হবে, মানে আপনারা কিভাবে আপনাদের সেন্টারে এমআরআইটা? ভয়ের কারণে আমরা কি করেছি, এসপি হসপিটালে আমরা কিন্তু ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি, জাপানের হিটাসি কোম্পানি থেকে, খুবই ব্র্যান্ডেড মেশিন। আচ্ছা, যেটা আপনি ওপেন ডিজিটালাইজড, আপনি এমআরআই করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে। আর রোগী যখন নিজে তার প্রবলেম দেখতে পায়, পেশেন্ট কিন্তু তখনই সাথে সাথে মোটিভেটেড হয়ে যায় সঙ্গে সঙ্গে। আপনি যতই বলেন এক্সরে এমআরআই দেখে, আপনি বলছেন যে আপনার জেল বেড়ে গেছে, আপনার চর্বি বেড়ে গেছে, আপনার হাড় সরে গেছে, আপনার রগে চাপ পড়েছে, প্যাচ লেগেছে, যত কিছুই বলেন, পেশেন্ট কিন্তু কোনো কিছু ট্রাস্ট করবে না, কারণ আমাদের একমাত্র চোখ হচ্ছে আমাদের ট্রাস্টের জায়গা। যতক্ষণ না আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, ততক্ষণ আপনি কখনোই ট্রাস্ট করবেন না যে আপনার কি হয়েছে। তো দেখেন কোমর ব্যথা রোগীদেরকে ডাক্তাররা যতই বলুক সামনে ঝুঁকে কাজ করবেন না, ওরা বলে সামনে না ঝুঁকে কাজ করা যায়, কিন্তু যখনই দেখে যে কোমর, আমার হসপিটালে যত রোগী আসে, আমি যখন তার এমআরআইটা দেখাই দিই, রোগীরে বললেও সামনে আর ঝুঁকে না, কারণ সে যখন দেখে যে তার নিচের জয়েন্ট ফেটে জেল লিক করেছে, তখন সে বুঝে গেছে আর কিন্তু আমাকে সামনে ঝোঁকা যাবে না। তাকে যদি বলি সামনে ঝুঁকেন, বলে না স্যার ঝুঁকবো না, যদি জেল বেরোয় যায় আরো। এই যে জিনিসটা আসলে পেশেন্ট যতক্ষণ না দেখে, নিজের এক্সপেরিয়েন্সটা, এসপি হসপিটালে আমরা কিন্তু প্রত্যেকটা রোগীকে তার সমস্যাটা নিজে চোখে দেখাই দিচ্ছি যে আপনি দেখেন, নিজেরটা নিজে দেখেন। পেশেন্ট না দেখা পর্যন্ত আমরা কিন্তু কোনো ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করছি না। আচ্ছা, কোন রোগীরা কিন্তু কমপ্লেইন করে যে আমার কোমর ব্যথাটা কোমরে যতটা না আছে অনেক বেশি হাঁটুতে কিংবা গোড়ালির দিকে ছড়িয়ে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণায় ভোগেন এবং পা ফেলতে অনেক কষ্ট হয়। এটা কি ধরনের সমস্যা? দেখেন কোমর আমাদের মূল জায়গাটা, আমাদের যেমন একটা বিল্ডিং এর দেখবেন যে ইলেকট্রিসিটি কোত্থেকে আসে, একটা পয়েন্ট থেকে আসে, মিটার থেকে বেরো, ওখানে একটা বান্ডিল থাকে, ওই বান্ডিল থেকে তো সারা বিল্ডিং এ ওখান থেকে তারের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছে, ওখান থেকে একটা তারে আপনি টাচ করেন, ওই লাইটটা কিন্তু ডিস্টার্ব করবে, হয় লাইটটা বন্ধ হয়ে যাবে, তো যদি তারটা ছিঁড়ে যায় বন্ধ হয়ে যাবে, যদি তারটা ডিস্টার্ব করে তাহলে বাল্বটা স্পার্ক করবে। ঠিক তাই আমাদের ওই বান্ডিল মানে লাম্বারে আমাদের যে স্পাইনাল কর্ড, এখান থেকে প্রচুর নার্ভ আমাদের পায়ের দিকে চলে গেছে, একদম পায়ের বুড়ো আঙুল পর্যন্ত, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের নার্ভ সাপ্লাই আছে, যে নার্ভ মানে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, কোথা থেকে? কোমর থেকে। তো কোমরে যখন ডিসপ্রলাপস হয়, তখনই গিয়ে সে বিভিন্ন নার্ভে প্রেসার দেয়, যে নার্ভে চাপ দেয় সেই নার্ভের মাধ্যমে ব্যথাটা বিভিন্ন জায়গায় ছড়াই যাচ্ছে। রোগীরা বলে স্যার ব্যথা আছে কিন্তু ফিল করি, বাট ধরলে বুঝি না, ব্যথা কিন্তু বোঝা যাবে না। আপনার যদি লোকাল পেইন হয়, যে কোথাও আঘাত লেগেছে ব্যথা, সেখানে তো আপনি হাত দিতে পারবেন না, প্রচন্ড পেইন করবে, টাচ করলে বোঝা যাবে, কষ্ট পাবে। কিন্তু লাম্বার পেইন যেটা রেফার্ড পেইন, সেটা যেখানে ব্যথা হচ্ছে ওখানে বেঁধে রাখলে মজা লাগে, টিপলে মজা লাগে, তা ব্যথার জায়গায় টিপলে কেন মজা লাগে? কারণ আসলে রোগটা তো ওখানে, রোগ তো কোমরে। সো ডিসপ্রলাপ যদি কোমরে হয়, ব্যথাটা পায়ের দিকে চলে যেতে পারে, এবং লং টাইম ব্যাক পেইন
পেন যদি সাফার করে, যেটা রিসার্চ বলছে লং টাইম ব্যাক পেন, বায়োলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ, এই যে আমরা যত সমাজে যত আমরা হাঁটু ব্যথার রোগী দেখি, এর মোস্ট অফ দ্য পেশেন্ট, অলমোস্ট 95% বা মোর দ্যান দ্যাট পেশেন্টদের কিন্তু প্রবলেম হচ্ছে লাম্বার এবং স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে প্রবলেম না থাকলে সাধারণত হাঁটু ব্যথা কখনোই হবে না। যদি না লোকাল কোনো প্রবলেম থাকে, যেমন হাঁটুতে টিবি থাকে, টিউমার থাকে, তাহলে হতে পারে, আদারওয়াইজ হাঁটুতে কিন্তু ব্যথা হবে না যদি আমার স্পাইনাল কর্ড ঠিক থাকে। ঠিক একই রকম ভাবে আমাদের মেরুদণ্ডের তো শুরুটা হয় আমাদের ঘাড় থেকে। ঘাড়ের ব্যথা তো অনেকে ভুগে এবং অনেকে মাথা ব্যথার কথাও বলে। এই রোগীদের জন্য আপনি কি বলবেন? ঘাড় ব্যথা রোগীদের সেম ঘটনা। কোমরে যেমন ডিস্ক আছে, সার্ভাইকালও কিন্তু আমাদের ভার্টিব্রা এবং ডিস্ক আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সার্ভাইকাল স্পাইনে। তো সার্ভাইকাল স্পাইন ডিস্কের কাজ হচ্ছে ঘাড়টাকে মুভমেন্ট করা। তো আমরা কি করছি, সারাদিন সামনের ঝুঁকে ঝুঁকে কাজ করছি, যারা কম্পিউটার কাজ করছে, লেখালেখি করছে, টিচাররা খাতা দেখছে, তো ঘাড় বাঁকা করে কাজ করতে আমাদের ঘাড়ের পেছন দিকে ছোট ছোট ফাটল ধরে, ওই যে টিউবগুলো ফেটে লিক করে, তখন ওই লিকেজ দিয়ে জেল বের হতে থাকে। প্রথমে বালজিং, তারপরে ফেটে গিয়ে জেলটা বের হয়, তখন নার্ভে চাপ দেয়। আমাদের আপার সার্ভাইকালে যদি ডিস্ক প্রলাপস থাকে, যেমন C3-4, 2-3-4, এখানে যদি ডিস্ক প্রলাপস থাকে তাহলে আমাদের হেডেক হবে, মাথা ব্যথা হবে। অনেক রোগী বলে, স্যার মাথা তো ব্যথা, মাথা গরম, মনে হয় হাই প্রেশার, প্রেশার মাপলে নরমাল, কিন্তু মেজাজ কিটকিটা, কথা বলতে ভালো লাগে না, বাসায় অশান্তি লাগে, পোলাপান হইসই ভালো লাগে না। তার মানে বুঝতে হবে তার সার্ভাইকালে প্রবলেম হচ্ছে। তারপরে সার্ভাইকালের ডিসপ্রলাপস থাকলে আমাদের ব্রেনে যে ফ্লুইডটা সিক্রেশন হয়, ফ্লুইডটা নিচে নামতে বাধাগ্রস্ত হয়, তখন কেউ ডিসচার্জটা কম হচ্ছে, ফলে ব্রেনের ভিতরে ফ্লুইডের প্রেশার বেড়ে যায়, তখনই তার মাথাটা গরম হয়ে যায়। রাতের বেলা বালিশে মাথা রাখতে পারে না, মাথা বালিশ বারবার চেঞ্জ করতে হয়, কারণ পেছন সাইডটা গরম হয়ে যায় এই ফ্লুইড প্রেশারের কারণে। এটা সার্ভাইকাল ডিসপ্রলাপস। এর জন্য ওষুধ খাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু ভালো হচ্ছে না। আপনারা কিভাবে চিকিৎসা দেন এই রোগীদের? আমরা প্রথমে ঘাড়ের একটা এমআরআই করি, এমআরআই করে যখনই ডিসপ্রলাপস তখনই ওটাকে রিপেয়ার করে দিই। আমরা জাস্ট রেস্ট রেখে এই থেরাপিটা 3 থেকে 4 সপ্তাহ মাত্র চিকিৎসা করলে সে 100% ভালো হয়ে যায়। এরকম প্রচুর রোগী আমরা দেখছি আবার সার্ভাইকালে। যদি আবার ডিসপ্রলাপস বেড়ে যায় তখন পেশেন্টের ব্যালেন্স কমে যায়। পেশেন্ট বলে, স্যার আমার তো ব্যথা ছিল, এখন ব্যথা নাই। পেশেন্ট কিন্তু খুশি, কিন্তু হাঁটতে গেলে ডানে বায়ে চলে যায়, ডেঞ্জারাস। এটাকে বলে সার্ভাইকাল মাইলোপ্যাথি। এবং এই রোগীরা আস্তে 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 4 হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এরকম রোগও আমরা পেয়ে থাকি প্রচুর, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এসপি হসপিটালে চমৎকার ট্রিটমেন্ট আমরা করছি, জাস্ট 3 থেকে 4 সপ্তাহ। এই রোগীদের চিকিৎসা কিন্তু 3 থেকে 4 সপ্তাহের বেশি সাধারণত প্রয়োজন হয় না, কিন্তু এই রোগীদের বছরের বছর চিকিৎসা করছে কষ্ট। কিন্তু আমাদের ট্রিটমেন্টের প্রোটোকলটা হচ্ছে 3 to 4 উইকস। সিভিয়ার হলে 4 উইকস, নরমাল হলে 3 উইকস। 3 উইকসের মধ্যে সফট টিস্যুটা হিলিং হয়ে যায়। এই 3-4 সপ্তাহ কি প্রতিদিন ধরে চিকিৎসা নিতে লাগে? যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, বিছানায় শুয়ে থাকতে হবে, মুভমেন্ট করতে পারবে। 3 থেকে 4 সপ্তাহ সে গোসল করতে পারবে না, খেতে পারবে না, বসে বসে শুয়ে শুয়ে খাবার খেতে হবে। কারণ দেখেন, আমরা যখন ডাইনিং এ বসে খাই বা ফ্লোরে বসে খাই তখন ঘাটটা কিন্তু সামনে বেন্ডিং হয়। তো ঘাট যদি আপনি সামনে বেন্ডিং করেন তো পেছনের টিস্যুটা কিন্তু রিপেয়ার হবে না। ফলে আমরা কি করছি, আমরা উপর করে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে ঘাটটা এক্সটেনশন করে খাবারটা দিচ্ছি। তখন কি হচ্ছে, জেলটাতে চাপ পড়ে, ইন্টারনাল প্রেশারটা পড়ছে, জেলটা আরো ভিতরের দিকে পুশ করার চেষ্টা করে, তখন হিলিং প্রসেসটা আমার এক্সিলেন্ট হয় এবং রোগী সুস্থ হয়ে যায়। 3 থেকে 4 সপ্তাহ আসলে সিস্টেম ফলো করতে হবে। প্রতিটা জিনিসের প্রোটোকল আছে, যে কোনটা, যেমন একটা হাড় ভেঙে গেল, তো হাড় ভেঙে গেলে প্রোটোকল কিন্তু সেম। আপনি যদি কক্সবাজারে দেখেন ডাক্তার, সেখানেও যা বলবে ঢাকা তো তাই বলবে, চেঞ্জ কিন্তু করবে না, একই প্রোটোকল। কিন্তু প্রফেসরের কাছে কেন যাবে? তার এক্সপেরিয়েন্স ভালো, তার হাতের কোয়ালিটি ভালো। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স, কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করছি, আমার ধরা পড়ছে পিএলআইডি। আচ্ছা, পিএলআইডি স্পাইনাল ক্যানাল ডিয়ামিটার। আমি তো অত বুঝি না, যাই হোক আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, যতটুকু বুঝি যে এখানে আছে যে L3L4, জি, তারপরে 16.9 mm, আচ্ছা, তারপরে 18 mm, মানে এটা হচ্ছে L। আচ্ছা, আপনি এখন কি চিকিৎসা নিচ্ছেন? আমি এখন ওই যে অর্থোপেডিকের কাছে চিকিৎসা নিছিলাম, নেওয়ার পর উনি বলছে একজন ফিজিওথেরাপিকে দেখে মানে ভর্তি হয়ে থাকে, থেরাপি দেওয়া লাগবে। আপনার নামটা একটু বলুন। এটা দেখি, আমার নাম আখেরা, বয়স 47। আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি দিনাজপুর থেকে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রশ্নের উত্তরটি জেনে নিই। জি,
দেখেন ওনার কিন্তু ডায়াগনোসিস কনফার্ম, দিস ইজ মেকানিক্যাল ব্যাক পেইন, পিএলআইডি বলা হয়। ওনার L45 5S1, ওনার যে 5S1 উনি ওই 6 বলে ফেলছে, 16 বলছে, আসলে এটা 5S1। দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্টে L3-4-4-5 5S1 তিনটা জয়েন্টে ডিসপ্রোলাপস আছে। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট দেখেন আমরা যেটা আগে বলেছিলাম যে কোমর ব্যথা কোথায় যাচ্ছে, লাস্টে কিন্তু ফিজিওথেরাপি, উনি কিন্তু অনেক জায়গা যাচ্ছে, বাট এই যে প্রোটোকলে কিন্তু এতদিনে পড়েছেন, এখন ওনাকে ফিজিওথেরাপি দিতে হবে। এখন ফিজিওথেরাপিটা হচ্ছে আসল ট্রিটমেন্ট। তাহলে ফিজিওথেরাপি কোথায় দিবে? এই বাংলাদেশে যত ফিজিওথেরাপি সেন্টার আছে সব জায়গায় কিন্তু প্রোটোকল ছাড়া ট্রিটমেন্ট হচ্ছে। গেলে থেরাপি দিবে, বাসায় যাবে, থেরাপি দিবে, বাসায় যাবে। এই যে মুভমেন্টের কারণে এই ডিসপ্রোলাপস আরো বেড়ে যাবে, ফলে ওনার ট্রিটমেন্ট কখনোই ভালো হবে না, এরপর রোগী আরো খারাপ হয়ে যেতে পারে। বাট এটার প্রোটোকল হচ্ছে 3 থেকে 6 সপ্তাহ অ্যাক্টিভ বেড রেস্ট, বিছানা থেকে উঠতে পারবে না, 42 দিন গোসল করতে পারবে না, হাড় ভেঙে গেলে যেমন প্লাস্টার করতে হয় সেখানে ধোয়া যাবে না, খোলা যাবে না, ঠিক তাই ওনার এই কোমরটাকে মুভমেন্ট করা যাবে না, এই জায়গাটাকে রেস্টে রাখতে হবে 42 দিন। তার মানে 3 থেকে 4 সপ্তাহ আমরা এসপি হসপিটালে ভর্তি রেখে এই রোগীদের ট্রিটমেন্ট করি। 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করলে এটা 100% রিপেয়ার হয়ে যাবে। 2 সপ্তাহ বাসায় রেস্ট নিলে মজবুত হয়ে যাবে, 6 সপ্তাহ হাঁটাচলা করবে, 3 মাস পর উনি আবার স্বাভাবিক জীবনযাপন, নামাজ কালাম সবকিছু এভরিথিং স্বাভাবিক করতে পারে, এবং এই ব্যথাটা জীবনও কোনোদিন আসবে না যদি না অ্যাক্সিডেন্ট করে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনাকে হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে হবে, দিনে 4 বেলা থেরাপি দিতে হবে, এবং কন্টিনিউ 3 থেকে 4 সপ্তাহ, কোনো গ্যাপ দেওয়া চলবে না। এবং এই সময়টা আপনার খাওয়া, গোসল সব অন দ্য বেড ছাড়া আপনি উঠতে পারবেন, তাহলে ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন, কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আরেকটু ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে কোথা থেকে বলছেন জানি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আলম, টাঙ্গাইল থেকে বলছি। জি, সমস্যা বলুন, প্রশ্নটি করুন। আমি শামসুল আলম, টাঙ্গাইল থেকে বলছি। আপনার সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার পায়ে গোড়ালিতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পরে দেখাইছিলাম, ডাক্তারে বলছে যে একটু হাড় বাড়ছে। জি, আচ্ছা, পরে আমার পরে ক্যালসিয়াম এটা লেখছিল, আর লবণ পানি গরম করে সেঁক নিতে বলছিল। জি, আর বরফ পরে ঠান্ডা পানি 10 মিনিট সেঁক দিও। পরে মানে আমি হাঁটা চলা করতে পারি, কিন্তু এখনো মানে একটু মানে আছে, আর পা খাইয়ে ধরে একেবারে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন গোড়ালির ব্যথা ওনার ট্রিটমেন্ট দিয়েছে কিন্তু ক্যালসিয়াম বলেছে, হাড় বেড়ে গিয়েছে, তা হাড় যদি বেড়ে যায় ক্যালসিয়াম তো আরো বেড়ে যাবে। দেখেন প্রোটোকল কিন্তু মিস্টেক করেছে, এবং ওনার সাথে আরো কিন্তু প্রবলেম আছে, যেটা বার্নিং সেন্সেশন বা বার্নিং পেন, পা জ্বলে। ওনার অসুখটা শুরু হয়েছে কোমর থেকে, ওনার কোমরে ডিসপ্রোলাপস আছে, যেটার কারণে গোড়ালিতে ব্যথা হয়। এবং এইরকম প্রচুর রোগী আছে যারা সকালে ঘুম থেকে উঠলে দাঁড়াতে পারে না, প্রচুর ব্যথা হয়, একটু হাঁটলে আবার কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যাচ্ছে। ওদের কিন্তু কোমরের সমস্যা, কোমরের ডিসপ্রোলাপস, ওদের একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি। কোমরের ফিজিওথেরাপি দিলে গোড়ালি ব্যথা ভালো হয়ে যাবে। ওই যে হাড় বেড়ে যায়, এটা নাথিং। হ্যাঁ, অনেকের হাড় বাড়তে পারে, এটার কোনো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি ওইভাবে এখনো নাই। এটার ট্রিটমেন্ট হচ্ছে ওখানে মেসেজ দেওয়া যেতে পারে, আর সফট জুতা পরতে বলি আমরা, যেন ওটা খোঁচাখুচি না করে, কারণ ওখানে খোঁচাখুচি দিলে ওখানে ব্লিডিং হয়, তার কারণে আরো হাড় বেড়ে যেতে পারে। যত ব্লিডিং হবে তত ওনার অস্টিওফাইটস ফর্মেশন বেড়ে যাবে, যে কারণে আমরা বলছি এই ব্যথাটা হচ্ছে না কোমর থেকে। দর্শক, আপনার সমস্যা আছে মেরুদণ্ডে, কোমরের ডিসপ্রোলাপস আছে, যে কারণে আপনার পা জ্বালাপোড়া করছে এবং ব্যথা করছে। আপনার কোমরটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। এই রোগীর কি এসপি হসপিটালে কোনো ভর্তির প্রয়োজন? জি, অবশ্যই না, ভর্তি নেই। এই রোগীদের জন্য আমরা একটা এমআরআই প্রোটোকল করি, যে একটা এমআরআই করে মেরুদণ্ডটা চেক করে ওনাকে দেখিয়ে দেবো, দেন ওটা কিভাবে রিপেয়ার, ওটা বাসায় নিজে করলেই ভালো হয়ে যাবে। এটা আমরা একদিন ট্রিটমেন্ট দিই আর শিখিয়ে দিই, বাসায় নিজে করবে, 4 থেকে 6 সপ্তাহ নিজে ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যায়। এই জাতীয় রোগীদের অ্যাডমিশনের কোনো প্রয়োজন নাই। এই যে পিএলআইডি রোগীর কথা কিছুক্ষণ আগে বললেন, এই গোড়ালি ব্যথা রোগীরা ভাবে যে এটা কোনো ট্রিটমেন্ট নাই, এই ব্যথার ওষুধ খেয়ে, কিন্তু আপনি বলছেন যে না। আসলে কোমর ব্যথা রোগীরা মনে করে কোমর ব্যথা নিয়ে মনে কবরে যেতে হবে না, এটা ভুল ধারণা, একদম 100% ভুল, কারণ তারা সঠিক জায়গায় যেতে পারছে না। কোমর ব্যথা হলেই মনে রাখবেন ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট কি, প্রথম আপনি কার কাছে যাবেন? অবশ্যই একজন ফিজিওথেরাপি প্রফেসরের কাছে যেতে হবে, ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে যেতে হবে, তাহলেই আপনি সঠিক চিকিৎসাটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এবং ফিজিওথেরাপি কোমর ব্যথার জন্য প্রোটোকল হচ্ছে সর্বোচ্চ, যদি খুব খারাপ অবস্থা না থাকে কোমর, তাহলে আপনার 3 থেকে 4 সপ্তাহ, মানে 28 দিনের বেশি ফিজিওথেরাপি দেওয়ার কোনো প্রয়োজন নাই, রোগী সুস্থ হয়ে যাবে আর কি। আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হলো নওগাঁ থেকে বলছি। জি, বলুন, সমস্যা বলুন। আমি হলো বলুন। আমি নওগাঁ থেকে বলছি স্যার, আমার হাজবেন্ডের হলো মাজার সমস্যা। জি,
হ্যাঁ, তারপরে ভাই ঝটপট বলুন। মাঝে সমস্যা তো স্যার হলো উনার পায়ের অতিরিক্ত ব্যথা, জি। পায়ের ব্যথার কারণে সে চলাফেরা করতে খুব কষ্ট হয়। জি ওনার বয়স কত? উনার বয়স 60। জি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু থাকুন আমাদের সাথে। আপনার হাজবেন্ডের কি সমাধান আছে, কি চিকিৎসা আছে জানাচ্ছেন। দেখেন, ডাক্তার ইচ্ছা ওনার করছে। কোমর হ্যাঁ। ব্যথা, হাঁটতে চলতে সমস্যা। কোমর ব্যথা রোগীরা সব কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করছে। কোমর ব্যথা রোগীদের ঘুমায় শান্তি নাই, খেয়ে শান্তি নাই, হেঁটে শান্তি নাই, কাজ করে শান্তি নাই, বিজনেস করে শান্তি পাবে না, সব জায়গায় ডিস্টার্ব করবে। যেটা আসলে মেরুদণ্ডে যদি প্রবলেম থাকে তার সব জায়গায় প্রবলেম ছড়া যাবে। আর এটা ট্রিটমেন্ট কিন্তু সিম্পল, যেটা আমি সবসময় বলেছি, কোমর একটা এমআরআই দেন 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি, যদি কোনো প্যাথোলজি না থাকে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনার হাজবেন্ডকে নিয়ে অবশ্যই, যদি সম্ভব, ঢাকা এসপি হসপিটালে এসে দেখাইতে পারেন, অথবা যে কোনো একজন ফিজিওথেরাপি প্রফেসরকে দেখাবেন। একটা কোমর এমআরআই করে দেন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে 3 থেকে 4 সপ্তাহ, তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি ফোন নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উম্মে কুলসুম, আমি শ্রীপুর থেকে বলছি, গাজীপুর শ্রীপুর। বলুন। আমার বয়স 56 বয়স। জি। আমার সমস্যা বলুন। অনেকদিন যাবৎ ব্যথা, কোমরে ব্যথা ছিল, কিন্তু কোমরে এত প্রচন্ড ব্যথা না, কিন্তু এখন আজকে 2 মাস যাবৎ আমার বাম হাত আর বাম পায়ের হাঁটুতে ব্যথা। জি বাম হাতের থেকে ব্যথা, রাইটে ওষুধ খাওয়াতে কমে, আঙ্গুলের মধ্যে ব্যথা না, বাম হাতের আঙ্গুল, আচ্ছা। 2 নম্বর আঙ্গুল, এই আঙ্গুলটা বাঁকা হয়ে যায়। জি বাঁকা হয়ে যায়, সোজা করতে গেলে ব্যথা পাই আঙ্গুলের গোড়ার মধ্যে। কোনো চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, এমনিতে আমি ওই জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকে, ওনাদেরকে দেখাইছি, ওষুধ দিলে খাইলে 2-3 দিন ভালো, ওষুধটা যতক্ষণ অ্যাকশন থাকে এতক্ষণ ভালো। জি, আমরা বুঝতে পারি। ধন্যবাদ। দর্শক, দেখেন, ওনার কিন্তু কোমরে ব্যথা ছিল, এবং বেশিরভাগ রোগীদের কিন্তু একই কথা। 3-4টা ওষুধ খাচ্ছে, ওষুধ খালি ভালো থাকে, ছাড়লে খারাপ হয়। ওষুধে কিন্তু ভালো হবে না। আমি বারবার সতর্ক করছি, কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগীরা ওষুধ খেলে তার আরো সর্বনাশ হবে। আস্তে আস্তে সে প্যারালাইসিস বা মৃত্যু যে কোনো কিছুই হতে পারে, কারণ তার কিডনি প্রবলেম হতে পারে, আদার্স অন্য প্রবলেম। সো পেইন কিলার কোনোদিন তার সুস্থ করতে পারবে না, কারণ তার রোগটা হচ্ছে এখানে মেকানিক্যাল অর প্যাথোলজিক্যাল। ওনার একটা এমআরআই করা খুব দরকার। একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি করতে হবে, কারণ ওনার কোমর থেকে ঘাড়ে ছড়ায় যাচ্ছে। কারণ কোমরে যদি ডিসপোলাপস থাকে, আস্তে আস্তে সার্ভাইকালও ডিসপোলাপস তৈরি করবে, এবং ওনার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম, লং টাইম ব্যাক পেন, বায়োলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণে ওর বাম হাঁটুতে ব্যথা হচ্ছে, কয়েকদিন পরে ডান হাঁটুতে হবে, তার মানে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। ওনার এখন ট্রিটমেন্ট, কোমরে একটা এমআরআই করে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে ইনশাআল্লাহ 100% সুস্থ হয়ে যাবে। এবং এটা আমরা বলি 42 দিন চিকিৎসা করেন, 42 বছর ভালো থাকবেন। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করবেন। 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ 100% সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটি ফোন নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স, কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার বয়স 56। আমার হাতের কনুই থেকে হাতের আঙ্গুল গেলে মানে শিরশির করে, 24 ঘন্টা শিরশির করে ব্যথা, 2 হাতেরই। এটি আমার ডায়াবেটিস আছে, ওই 2017 সাল থেকে ডায়াবেটিস। কোন চিকিৎসা নিয়েছেন? এমনি নর্মাল চিকিৎসা নিচ্ছি, উপজেলার যা মেডিকেল অফিসার আছে ওনার দিয়া, কিন্তু ব্যথা কমতেছে না। আপনার কি ঘাড়ে কোনো ব্যথা হয়? ঘাড়ে কোনো ব্যথা হচ্ছে? ঘাড়ে কোনো ব্যথা নাই, মাঝে মাঝে চুই করে আর কি ব্যথা করে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দেখেন, ওনার সমস্যা হচ্ছে হাত এলবো থেকে ব্যথাটা হাতে ছড়ায় যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে এই দুটো প্রশ্নের উত্তরে একসাথে নিব। দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আমি পুরান ঢাকা গন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, আমার কোনো ব্যথা ছিল না, ইদানিং আমার খুব ব্যথা হয়। আবার বসতে গেলে দুধ দিয়ে যদি বসতে যায়, তাহলে কি হয়, আজকের ভিতরে না জলে, হ্যাঁ, পায়ের মাসলিটা না মানে টান দেয়, রকে টান দেয়, আর ঘুমাইতে গেলে পাঁচ টান দেয়, যে পায়ের মধ্যে মানে খুব যন্ত্রণা করে ঘুমাইতে গেলে, খুব কষ্ট লাগে ঘুমাইতে না। আপনার বয়স কত? আমার বয়স 50। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছে। আমরা তাহলে শুরুটা করি। দেখুন, ওনার হাতে ব্যথা, নার্ভের ব্যথা হচ্ছে, শিরশির করে সরায় যাচ্ছে। তার মানে কি, ওনার এলবো থেকে হাত পর্যন্ত ব্যথা।
আঙ্গুল পর্যন্ত ব্যথা ছড়া যাচ্ছে এবং ঝিঝি করছে, বার্নিং করছে, জ্বালা পোড়া করছে, তাহলে ওই ব্যথাটা নার্ভের ব্যথা, নার্ভের সূত্রপাত কোথায়? সার্ভাইকালে। এবং সার্ভাইকালে মাঝে মাঝে পেন হয়, কারণ সার্ভাইকালে যদি ইনিশিয়াল ইনজুরি হয় তখন ঘাড়ে লোকাল পেন থাকবে, আস্তে আস্তে হাতের দিকে ছড়া যাবে, যত ডিসপোলাপস বেড়ে যাবে ব্যথা তত বেড়ে যাবে, আমরা রোগটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। সো এখন ওনার ঘাড়ের এমআরআই করে ফিজিওথেরাপি করলে উনি সুস্থ হয়ে যাবে। উনি ওই যে ওষুধ খাচ্ছে, পেন কিলার খেলে কমে থাকবে, ছেড়ে দিলে বেড়ে যাবে, তো এটা চিকিৎসা না। পেন কিলার কখনোই কোনো চিকিৎসা না। পেন কিলারটা হচ্ছে সাময়িক একটু আরামের জন্য, খুব তীব্র যন্ত্রণা হলে একটা দেওয়া যেতে পারে, বাট এটা কোনো চিকিৎসার জন্য ব্যবহার করা উচিত না। এটা লং টাইম করলে তার সাইড ইফেক্ট হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে ঘাড়ের একটা এমআরআই করে দেবেন। ঘাড়ের ডিসপ্রলাপস হয়ে আছে আপনার C4, 5S1, 5-6 সার্ভাইকাল স্পাইনে যে ডিসপ্রলাপস আছে, ওটার কারণে আপনার এই ব্যথাটা ঝিঝিটা হচ্ছে। সো একটা এমআরআই করে দেখে দেন আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা, ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি যে পুরান ঢাকা থেকে যিনি করেছেন যে ব্যাক পেইন আছে এবং হাত পা টানে শিরশির করে, দেখেন ওনার কোমর ব্যথা, ওনার পায়ে ছড়া যাচ্ছে এবং হাঁটুতে ব্যথা আছে। সো উনি যত মুভমেন্ট করবে ব্যথা বেড়ে যাচ্ছে, বয়স সম্ভবত 56। সো ওনাকে যেটা করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, তো অবশ্যই এমআরআই করে দেখতে হবে, কারণ আমরা বারবার সতর্ক করছি, কারণ যদি কোনো প্যাথোলজি থাকে কোনো চিকিৎসায় কাজ করবে না যতক্ষণ না প্যাথোলজি কারেকশন করছেন। আমরা জানি অনেকে স্পাইন টিবি হয়, স্পাইনের টিউমার হয়, স্পাইনে ক্যান্সার, আমরা অনেক রোগী পেয়ে থাকে। সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখেন, কোমরে একটা এমআরআই করে দেন, ফিজিওথেরাপি চিকিৎসা করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। মানে এই সমস্যা নিয়ে বসে থাকার কিছু নাই, এবং ব্যথার ওষুধ কি এটা একটা ছাই চাপা আগুনের মতো, আপনার রোগটাকে পুষতেছে, কিন্তু রোগটা একসময় দানবের মতো শরীরকে একদম সর্বনাশ করে আর কি। আমরা আরো দর্শকরা আছে, নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ বিল্লাহ স্যার, আমি আশুলিয়া থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। আমার ওয়াইফের বয়স হলো 27 বছর বয়স। জি স্যার, আমার ওয়াইফের আজ 3 মাস আগে স্যার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুটা ছাড়ার পরে চিকুনগুনিয়া ধরা খাচ্ছিল। জি, তো চিকুনগুনিয়া ধরার পর থেকে স্যার তার সম্পূর্ণ শরীর ব্যথা, প্রত্যেকটা ঘিরে ঘিরে এবং ঘাড়ে ব্যথা, ঘাড় ঘোরাতে পারে না। আমি এই বিষয়ে ট্রিটমেন্ট না দিচ্ছিল, আমাদের না জল দিচ্ছিল আর কিছু কিছু ব্যথার ওষুধ দিচ্ছিল, যেগুলো খাওয়া বলো তার ব্যথা কমতে ফেলা স্যার। পরে আপনি টিভিতে আপনাদের বিজ্ঞাপন দেখতে আগে একবার দেখছি স্যার, এখনো দেখছি। আচ্ছা, ধন্যবাদ। আপনি থাকবেন। চিকুনগুনিয়া অনেকেই ভুগেছেন এবং অনেকদিন থেকে ভুগছেন, কি চিকিৎসা জানাবেন দেখেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরেকটা ফোন নিয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টাঙ্গাইল নাগরপুর থেকে বলছি। আমার বয়স 46 বছর। আমি আজ থেকে আপনার 2010 সালে আঠার খেয়েছিলাম, মানে পিছনে এই কোমরের দিকে প্রচুর ব্যথা হয়েছিল আমার, তো কিছু ওই পেইন কিলার খাইছিলাম, তো এই সাময়িক এটাই হয়েছে। তারপরে মানে পুরোপুরি গেছে, এখানে এখন মানে যত হইতেছে তত আরো বাড়তেছে ব্যথা, মাঝে মধ্যে বাড়ে, মানে সোজা হতে পারি না, নামাজ পড়ার সময় ঠিক আছে, রুকুতে যাওয়ার সময় আর উঠতে পারি না, মানে এরকম হয়, আবার একাই আবার ঠিক হয়ে যায়। জি, আচ্ছা দর্শক, আমরা বুঝতে আপনি পেরেছি। আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আমরা উত্তর দিব। আমরা আরেকটি ফোন নিব। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। স্যার, আমার এই গাড়ে ডাইন সাইডে গাড়ে আপনার গাড়ির নিচে ব্যথা আর কি, অনেকদিন ব্যথা। তা আমি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছিলাম, উনি ওষুধ দিছিল আপনার প্রোজেসিক দিছে, প্রোজেসিক 375, ঠিক আছে, আর দিছে হলো আপনার আপনার নামটা বলুন আর কোথা থেকে বলছেন এটা একটু বলুন। আমি আমার নাম হারুনা রশিদ ভুইয়া, আমি খুলনা থেকে বলছি। খুলনা। আপনি হারুন ভাই আমাদের সঙ্গে থাকুন, আপনার সমাধানটা জেনে নিন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা তাহলে জুলেখার প্রশ্নটি একটু সংক্ষেপে, চিকুনগুনিয়া রোগী। দেখেন, চিকুনগুনিয়ার পরে কিন্তু প্রচুর ব্যথা রোগী হচ্ছে, এটা আসলে পলিআর্থ্রাইটিস ডেভেলপ করতে, এবং এদের কিন্তু ডিসপ্রলাপস থাকে সাধারণত আগে থেকেই, আমাদের ঘাড়ে কোমরে বিভিন্ন ধরনের ডিসপ্রলাপস ছোটখাটো থাকে। তো চিকুনগুনিয়া হলে তখন সব জায়গায় ইনফ্লামেশন বেড়ে যায় এবং এই রোগীরা তীব্র যন্ত্রণায় ভোগে। ব্যথা যত ব্যথা ওষুধ খাক কোনো কাজ হবে না। এখানে ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট। আমরা এসপি হসপিটালে প্রচুর আমরা চিকুনগুনিয়া রোগী পাই যারা পলিআর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের ব্যাক পেন, নেক পেন, বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে তারা সাফার করছে, এবং এটা ফিজিওথেরাপির মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। তো দর্শক, আমি বলবো অবশ্যই এসপি হসপিটাল আপনি আসতে চাচ্ছেন আসতে পারেন, সেখানে ফিজিওথেরাপির মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ করা হবে। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে যিনি করেছেন যে ব্যাক পেনের কথা বলেছেন, উনি সম্ভবত পড়ে গিয়েছিল, যে কারণে ওনার কোমরে আঘাত পেয়েছে, তার মানে এখানে ট্রমাটিক হিস্ট্রি আছে, তার মানে তার এখানে ডিসপ্রলাপস হওয়ার সম্ভাবনা 100%। এখানে
নার্ভের ডিসপ্রলাপস হয়েছে, কারণ তার হিস্ট্রি বলছে সামনে যখন রোগ হতে যায় তখন সোজা হতে কষ্ট হয়, তার মানে ওই নার্ভের টার্ন লাগে, জেলটা বের হয়ে যায়, আবার সোজা হলে এমনি ঠিক হয়ে যায়, মানে জেলটা আবার ভিতরে সরে যায়, তার মুভমেন্টের সাথে তার ব্যথাটা ডিপেন্ড করছে। এটা দেখার জন্য একটা এমআরআই দরকার। তো দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরে একটা এমআরআই করে নেবেন, এমআরআই করে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করবেন, 3 থেকে 4 সপ্তাহ থেরাপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমাদের খুলনার ভাইটি ঘাড়ের ব্যথা কথা বলেছে এবং ছড়িয়ে যাওয়া। রাইট, দেখেন ঘাড়ের ব্যথা ওনার ছড়িয়ে যাচ্ছে, হাতের দিকে বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে, ওষুধ খেলে একটু কমে, ছেড়ে দিলে সবারই কিন্তু একই সমস্যা, আর ওষুধই খাচ্ছে। আমি বারবার সতর্ক করছি পেইন কিলার খেয়ে কোনো সময় নষ্ট করবেন না। হ্যাঁ, তীব্র যন্ত্রণা আপনি একটা খেতে পারেন, বাট এটা কোনো ট্রিটমেন্ট না। তাহলে চিকিৎসাটা কি? অবশ্যই আইডেন্টিফাই হলো প্রথম চিকিৎসা যে কি কারণে ব্যথাটা হচ্ছে। ঘাড়েও কিন্তু টিউমার, টিবি, ক্যান্সার হতে পারে, প্যাথোলজি থাকার সম্ভাবনা থাকে 1%, বাট আমরা মনে করি যে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখতে পারলে খুবই ভালো। না পারলে ক্লিনিক্যালি আমরা ফিজিওথেরাপি যারা স্পেশালিস্ট আছে ক্লিনিক্যালি তারা ডায়াগনোসিস করে ফেলে এবং তারা ফিজিওথেরাপির মধ্যে একটা সমাধান করে দিতে পারবে। দর্শক আমি আপনার সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ঘাড়ের একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করেন, পেইন কিলার খাওয়ার প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এবং এটা ট্রিটমেন্টের জন্য 3 থেকে 4 সপ্তাহ বেশি কোনো প্রয়োজন নাই, এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, এরপরে ফিজিওথেরাপি কোনো দিন লাগবে না। ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের অনেক রোগী আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করে, কিভাবে যোগাযোগ করবে? অ্যাকচুয়ালি এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, ওখানে আমি সপ্তাহে 7 দিনই বসি রোগীদের স্বার্থে। আর শুক্রবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। ডিসিস কলে নাম্বার আছে এসপি হসপিটালের, যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসা যেতে পারে। দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে আসতে পারেন। আমার নাম্বারটা বলছি 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825। আরেকটা ইনফরমেশন দিতে চাই দর্শক, আমি এই ডিসেম্বর 2025 24 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমি নিউ ইয়র্কে থাকবো। সো যারা আমাকে বাংলাদেশে দেখাতে চান এখন 24 তারিখের আগে অবশ্যই 23 তারিখের মধ্যে আসবেন, অথবা 5 তারিখ থেকে আমি আবার যথারীতি চেম্বার করবো এসপি হসপিটালে। এবং যদি নিউ ইয়র্কে কেউ আমার সাথে কনসাল্ট করতে চান অবশ্যই সেখানে আপনাদের কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমি করব। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার এস চক্রবর্তী। ব্যথা রোগীরা যারা অনেক দিন থেকে যন্ত্রণায় ভুগছেন তার যে একটি সমাধান আছে, হ্যাঁ, সেটি আপনি আমাদেরকে জানালেন। আশা করি রোগীদের অনেক উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন, যারা ফোন করলেন, তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আগামী শনিবার ঠিক একই সময় আমরা উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবং এই অনুষ্ঠানটি কিন্তু পুনর্বছর হবে আগামীকাল সকাল ভোর 5:30। আশা করি দেখবেন, শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা জানাই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।